ওকে ওকে, স্টার্ট হলো না? অতএব গতিবেগ হয়ে যাবে ডিএক্স ডিটি। গতিবেগ ইকুয়াল টু ডিএক্স ডিটি। এখন প্রশ্ন অনুসারে ইউজ করবো। প্রশ্ন অনুসারে গতিবেগ কত বলা আছে? ডিএক্স ডিটি, তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 10t। এটাকে সমাধান করবো আমরা। ডিএক্স ইকুয়াল টু 10t ডিটি, মানে ইন্টিগ্রেশন করবো। ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল টু 10 ইন্টিগ্রেশন টি ডিটি, অর্থাৎ x ইকুয়াল টু 10 ইন্টু টি স্কোয়ার বাই 2 প্লাস সি, অর্থাৎ x ইকুয়াল টু 5t স্কোয়ার প্লাস সি। এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিলাম। আমাদের কাজ সি এর মান বের করতে হবে। আমাদের কাজ হবে সি এর মান বের করা। সি কি করে পাবো? সি ইনিশিয়াল কন্ডিশন, ঠিকই বলছিস, একদম ঠিক বলছিস, যে ইনিশিয়াল কন্ডিশনটাকে ইউজ করতে হবে। যখন টি ইকুয়াল টু 0 তখন x ইকুয়াল টু 0 লিখি। যখন টি ইকুয়াল টু 0 তখন x ইকুয়াল টু 0। অতএব 1 থেকে পাই যে c ইকুয়াল টু 0। অতএব 1 থেকে পাই x ইকুয়াল টু 5t স্কোয়ার। x ইকুয়াল টু 5t স্কোয়ার। তাহলে এই হইল দূরত্ব এবং সময়ের মধ্যে সম্পর্ক। আর কোশ্চেনে কি বলছে, কি করতে বলেছে কোশ্চেনে? ঋষিদা ওর সাথে বইটা শেয়ার কর। 4 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব মানে কি করব? 4 সেকেন্ড সময় t ইকুয়াল টু 4 বসাবো। তাহলে অতএব t ইকুয়াল টু 4 হলে x ইকুয়াল টু 5 ইন্টু 4 স্কোয়ার, দ্যাট ইজ 580 এত একক। এই হলো আমাদের উত্তর। সেন্টিমিটার বলছে, তাহলে এই একক কথাটা কেটে দে, শুরুতেও কেটে দে, এখানেও কেটে দে। শুরুতে x সেমি ধর, এখানেও 80 সেমি লেখ। 10 পরে কত নম্বর হবে? 15 নাকি? 10 পরে 15। কোশ্চেনটা স্টাডি কর। 10 পরে 15 নম্বর কোশ্চেন। গতিশীল একটি কণা মূলবিন্দু থেকে ক্রিয়াবস্তুতে যাত্রা আরম্ভ করে। মূলবিন্দু থেকে x সেন্টিমিটার দূরত্বে কণাটি ত্বরণ 2x - 3/2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার হলে মূলবিন্দু থেকে 2 সেন্টিমিটার দূরত্বে তার বেগ নির্ণয়। আমাদের এই অঙ্কগুলোতে আগের দিন আমরা দেখেছি, দেখ কোনো কারণে ভিডিও যদি বন্ধ হয়ে যায় আমাকে বলবি ইমিডিয়েটলি, হ্যাঁ? আচ্ছা, আমরা আগের দিন দেখেছি যে এই অঙ্কগুলোতে যে 3টা জিনিস আছে, কি কি? সময়, দূরত্ব আর বেগ। সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করি, দূরত্বকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি, আর বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। ঠিক মনে পড়ে? এখন এই অঙ্কের মধ্যে যে প্রবলেমটা পড়ে শোনালো বা 15 নম্বর অঙ্কটা, এই প্রবলেমটার মধ্যে কারা কারা অকার করেছে? সময়, বেগ আর দূরত্বের মধ্যে কোন কোন জিনিসগুলো আছে? দূরত্ব আছে এবং সময় আছে। দূরত্ব এবং সময় আছে। ত্বরণ কিন্তু আমার কোনো টেনশনের বিষয় না। কেন? কারণ দূরত্ব আর সময় জানা থাকলেও আমরা ত্বরণ লিখতে পারি, বেগ আর সময় জানা থাকলেও আমরা ত্বরণ লিখতে পারি, তাই না? তার মানে ত্বরণকে আমি দুভাবে প্রকাশ করতে পারি। তো ত্বরণ হচ্ছে একটা সেকেন্ডারি জিনিস, ঠিক আছে? প্রাইমারিলি কি কি আসতে পারে? বেগ, অথবা বেগ, দূরত্ব এবং তোর সময়, এই তিনজনের মধ্যে কেউ। তো কোশ্চেনটার মধ্যে দেখ পড়ে যে এসছে হচ্ছে দূরত্ব এবং সময়। তো যেই দূরত্ব আর সময় আসলো, গোটা ব্যাপারটাকে এক্স এর আকারে প্রকাশ করতে লাগে, ঠিক আছে? এক্স এবং টি দিয়ে প্রকাশ করতে হয়। এখন আমি কোশ্চেনটা বলি। কোশ্চেনে বলছে সরলরেখায় গতিশীল একটি কণা মূল বিন্দু থেকে স্থির অবস্থায়। মূল বিন্দু কথার অর্থ কি বললাম? মূল বিন্দু মানে এই অঙ্কে মূল বিন্দু কি হয়ে যাচ্ছে? 0,0। মানেটা কি ওটা? টাইম 0, তো দূরত্ব 0। ওই কথাটা মিনিং হচ্ছে ইয়েস, 0,0 কথাটা মানে হচ্ছে t0 হলে x0, ঠিক আছে? এটা হচ্ছে মূল বিন্দুর অর্থ। এখন বাকিটা পড়ি। বলা আছে মূল বিন্দু থেকে যখন x সেমি দূরত্ব, তখন ত্বরণ হচ্ছে 2x - 3/2। তো দূরত্ব এবং সময়ের আকারে ত্বরণ কি ছিল? দূরত্ব এবং সময়ের আকারে d²x/dt2, d²x/dt2, ঠিক আছে? তাহলে d²x/dt2 এর মান দেওয়া আছে। আমাদেরকে কি করতে বলেছে? মূল বিন্দু থেকে 3 সেমি দূরত্বে তার বেগ কত হবে, মানে dx/dt এর মান চাওয়া হচ্ছে, ঠিক আছে? বেগ মানেই dx/dt, তো dx/dt এর মান কত হবে ওটা জিজ্ঞেস করেছে। চলো করি।
তো কোশ্চেনের মধ্যে এক্সও বলা আছে, কোশ্চেনের মধ্যে টিও বলা আছে, তার মানে আমরা কোনো কিছু ধরাধরি ব্যাপার নেই, আমরা সরাসরি প্রশ্ন অনুসারে দিয়ে শুরু করতে পারি। প্রশ্ন অনুসারে ত্বরণ, তাই না? মনে পড়ে ত্বরণ কি? ও তখন তো একটু আগে বললো, অঙ্কিতা বললো কি ডি স্কোয়ার এক্স বাই ডিটি টু, তাহলে এটা ইকুয়াল টু কত বলা আছে? 2x মাইনাস 3/2, 2x মাইনাস 3/2। তো এটা একটা অবকল সমীকরণ তৈরি হয়ে গেল। এটাকে সমাধান করব এবং dx dt এর মান বের করব। কি করে সমাধান করব দেখ। তো d2x dt2 থেকে এটাকে আমরা এভাবে লিখতে পারি ddt অফ dx dt, ঠিক আছে? এটা ইকুয়ালস টু 2x মাইনাস 3/2। এখানে একটা চিন্তার বিষয় তো আছে, 2x মাইনাস 3/2 বলেছে না? এখানে একটা চিন্তার বিষয় তো আছে, একটা জিনিস হিসাব করি আগে। হ্যাঁ, দেখ এইখানে যদি আমি dx dt লিখি, তার মানে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব? x এর না t এর? মানে x এবং t এদের দুজনের সাপেক্ষেই হবে, ঠিক বললাম তো? বেগ, ত্বরণ সম্পর্কে আরেকটা জিনিস মনে পড়লো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে কণাটা গতিশীল ছিল। হ্যাঁ, তো কণাটা গতিশীল, কিন্তু ওটা শুরু করেছে 0 থেকে, মানে t ইকুয়াল টু 0 থেকে। বুঝতে পারলি? গতিশীল বাট একটা কণাকে ব্যাখ্যা করা হচ্ছে, সেই কণাটা গতিশীল, কিন্তু সেটা কোথা থেকে স্টার্ট করেছে? ওটা 0 থেকে স্টার্ট করেছে, মানে যখন t0 তখন x0 এই জায়গা থেকে স্টার্ট করেছে, ঠিক আছে? এখন আমার যেটা মনে পড়ছে সেটা হচ্ছে ত্বরণ সম্পর্কে। ত্বরণ কি জিনিস? d2x dt2, তাই তো? আবার ত্বরণ মানে dv/dtও হয়, তাই তো? তাহলে d2x dt2 যে জিনিসটা, এটাকে আমি লিখতে পারি ddt অফ dx dt, না ddt অফ dx dt, এটাকে লেখা যায়, যেটা এইভাবে লিখেছি। এটাকে আমি লিখতে পারি dx অফ dx অফ dx dt ইন্টু dx dt। কি বলিস? dx অফ dx dt লিখলাম ইন্টু dx dt, চলবে? বোঝা যাচ্ছে? এই dx চলে গেল, ddt অফ dx dt থেকে গেল। এটাকে আমি লিখতে পারি ddx অফ dx dt, তো তাহলে ddx অফ dx dt মানে v হয়, আমরা জানি, আগের দিন লেখানো হয়েছে। dx dt মানে হচ্ছে v, বেগ, তাই তো? আবার বাইরেও একটা dx dt আছে, মানে এটাও v। তার মানে ত্বরণ d2x dt2 এটা ইকুয়ালস টু একটা ফর্মুলা তৈরি হয়ে গেল, কি? v dv dx, v dv dx, ঠিক আছে? খেয়াল করে দেখ কোশ্চেনে যে ত্বরণ সম্পর্কে বলা আছে, সেই ত্বরণটা কার আকারে আছে? ত্বরণ যে মানটা কোশ্চেনে দেওয়া আছে সেটা কার আকারে? সময়ের আকারে না দূরত্বের আকারে? কোশ্চেনটা পর, 15 নম্বর কোশ্চেন। ওখানে কণাটা ত্বরণ বলা আছে, ত্বরণটা কি বলা আছে? 2x মাইনাস 3/2। তাহলে এটা কার সাপেক্ষে হলো? x এর সাপেক্ষে, মানে দূরত্বের সাপেক্ষে। তাহলে ত্বরণকে যদি সময়ের সাপেক্ষে প্রকাশ করা হয়, তাহলে আমাদের কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে d2x dt2, একটা হচ্ছে dv dt। কিন্তু কখনো যদি ত্বরণকে দূরত্বের সাপেক্ষে প্রকাশ করা হয়, যেমন এই অঙ্কটার মধ্যে করেছে, তখন আমরা প্রকাশ করব এই সূত্রটার সাহায্যে, v dv dx। ক্লিয়ার? তাহলে আমরা লিখি, এটাকে পয়েন্ট আউট করে বুঝে বোঝা গেছে? হ্যাঁ, এই জিনিসটাকে এখন লেখাবো। তাহলে আমরা শুরু থেকে সূত্রটা ভুল ইউজ করে এসেছি, এই অঙ্কটা 15 নম্বর অঙ্ক করানোর আগে সূত্রটাকে লেখাতে হবে। নোট, যদি যদি t সময় অতিক্রান্ত দূরত্ব x এবং বেগ v হয়, তবে ত্বরণ ইকুয়াল টু হবে, প্রথমত ডিভিডিটি লেখা যেতে পারে ত্বরণকে আমি d2x dt2 ও লিখতে পারি, আবার ত্বরণকে v dv dx এটাও লেখা যেতে পারে। ঠিক আছে? ঠিক আছে অঙ্কিতা, সুমন? এখন আমরা কি করব? এখন হচ্ছে
এই অঙ্কটা ঢুকবো 15 নম্বর অঙ্কে প্রশ্ন অনুসারে। প্রশ্ন অনুসারে ভি ডিভি ডিএক্স এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 2x মাইনাস 3/2, তাই না প্রীতি? 2x মাইনাস 3/2। আগের বার ইন্টিগ্রেশন করতে পারছিলাম না, এবার পারবো, তাই তো? কি করব? সমাধান যদি করতে হয় নিয়ম কি সমাধানের? সেপারেশন। সেপারেশন মানে ভি গুলো ডিভির সাথে আর এক্স গুলো ডিএক্স এর সাথে, তাহলে ডিএক্সটাও দিয়ে যাবে, তাহলে ভি ডিভি লিখে দিলাম। এটা ইকুয়াল টু 2x মাইনাস 3/2 এত ডিএক্স। এরপরে করবো ইন্টিগ্রেশন। আর ইন্টিগ্রেশনের সময় কিন্তু তোরা এই ভুলটা করিস, তোরা ইমপ্লাইজ দ্যাট দিস। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যখনই করবি তখন আসবে অতএব, ঠিক আছে? কোনো চিহ্ন দিতে না ইচ্ছা করলে তোকে লিখতে, মানে চিহ্ন নাও দিতে পারিস, তুই লিখতে পারিস যে সমাকলন করে পাই, উভয় পক্ষকে সমাকলন করে পাই। আর যদি ওটা না লিখিস অন্ততপক্ষে অতএবটা দিস, ঠিক আছে? তারপর লাইন থেকে ইমপ্লাইজ আসবে। তাহলে এটা হয়ে গেল 2x মাইনাস 3/2 dx, অর্থাৎ ভি স্কোয়ার বাই 2। কেন দেয় তার কারণটা খুব সিম্পল, যে আজ ইমপ্লাইজ দ্যাট কখন দেয়? যখন আগের লাইনটা আর পরের লাইনটার সেম মিনিং হয়। কারণ আগের লাইনটার মধ্যে কোনো ইন্টিগ্রেশন নেই, এই লাইনটার মধ্যে তুমি প্রথম ইন্টিগ্রেশন আনবে, তো এদের মিনিং তো সেম না। কথা বুঝতে পারছিস? দুজনের ভ্যালু তো সেম না, ভ্যালু সেম না হলে ইমপ্লাইজ দ্যাট কি করে আসে? ঠিক আছে? তো এই জন্য আমরা যখন নতুন একটা কিছু নিয়ে আসি তখন বারবার আমরা অতএব দিই। নতুন যখনই কিছু একটা, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করতে ইচ্ছা করছে, তাও অতএব দিই। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 3x/2 প্লাস সি। মূল বিন্দু থেকে 3 সেমি দূরত্বে তার বেগ চেয়েছে। 3 সেমি দূরত্বে বেগ চেয়েছে, এখানে সময় কোনো গল্পই নেই, ঠিক আছে? তো 3 সেমি দূরত্বে বেগ মানে কি করব? ভি না, 3 সেমি দূরত্বে তো এক্স এর মান 3, তখন ভি এর মান চাওয়া হচ্ছে, কিন্তু সেই মানটা বের করতে হলে আগে সি এর মান বের করতে হবে। সি এর মান পাই কি করে? একদম জিরো। মূল বিন্দু যেহেতু বলা আছে, মূল বিন্দু মানে তুমি টি ইকুয়াল টু 0 তে এক্স ইকুয়াল টু 0, ভি ইকুয়াল টু 0 ধরবা, ঠিক আছে? তাহলে সবই 0। তাহলে এক্ষেত্রে যদি আমরা লিখি যে এক্স ইকুয়াল টু 0 হলে ভি ইকুয়াল টু 0 হবে, অতএব সি ইকুয়াল টু 0। এবং সমীকরণটা কি হবে তাহলে? ভি স্কোয়ার বাই 2 এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3x/2। আমরা কি করবো এখানে? এখানে বা এক্স ইকুয়াল টু কত বসাবো? 4, এক্স ইকুয়াল টু 3 বসিয়ে পাই। এবার এক্স ইকুয়াল টু 3 হলে ভি স্কোয়ার বাই 2 এটা ইকুয়াল টু হবে 9 মাইনাস 9/2। তাহলে ভি স্কোয়ার বাই 2 এটা ইকুয়াল টু 9/2, মানে ভি স্কোয়ার ইকুয়াল টু 9, মানে ভি ইকুয়াল টু 3। অ্যান্সার। বুঝলি রিমন? গেল? আচ্ছা, তারপরে কি আছে? তারপরে হয়ে যাবে 20 নম্বর না, এক্স জোড়া জুতো তৈরির প্রান্তিক ব্যয়। এটা শিখতে হবে প্রান্তিক ব্যয় জিনিসটা, ঠিক আছে? প্রান্তিক ব্যয়, মোট ব্যয়, গড় ব্যয়, ঠিক আছে? এগুলো সব শিখতে হবে। এটা দাঁড়া 1 মিনিট দাঁড়া, আমি একটু দেখে নিই জিনিসটা। প্রান্তিক ব্যয় এবং প্রান্তিক আয়। প্রান্তিক ব্যয় মানে হচ্ছে ডিসিডিএক্স, আর প্রান্তিক আয় মানে হয় ডিআরডিএক্স, ঠিক আছে? মোট আয়, মোট আয় মানে হচ্ছে, মোট আয় হচ্ছে আর, এবং মোট ব্যয় হচ্ছে সি। আচ্ছা, এখানে কি বলেছে? প্রান্তিক ব্যয়, প্রান্তিক ব্যয় মানে হচ্ছে ডিসিডিএক্স, তাই তো? ডিসিডিএক্স এর মান দেওয়া আছে। মোট উৎপাদনের, এক জোড়া জুতো তৈরির মোট উৎপাদনের টাকা হচ্ছে 12 টাকা। মোট উৎপাদন এবং গড় ব্যয়, গড় ব্যয় মানে হচ্ছে সি বাই এক্স, গড় ব্যয় মানে হয় সি বাই এক্স, সি বাই এক্স এর মান বের করতে হবে, ঠিক আছে? চলো বুঝাই জিনিসটা। এক্স একক দ্রব্য, ধরে 10টা খাতা, 10টা খাতা তৈরি করতে আমি ধরে নিচ্ছি 152 টাকা লাগে। 10টা খাতা তৈরি করতে 152, একটা খাতাতে দিলে কত টাকা করে লাগে? তাহলে হয়ে যাচ্ছে কত? 15.2।
15.2 টাকা, তাই তো? 15 টাকা 20 পয়সা, 15 টাকা 20 পয়সা, এত টাকা করে লাগে একটা খাতা উৎপাদনে। এখন এই যেটা করলাম এটাকে বলা হবে হচ্ছে গড় ব্যয়। যেটা করলাম এটাকে আমরা বলে থাকি গড় ব্যয়। ক্লিয়ার? মানে অ্যাভারেজ কস্ট। এসি, ইংরেজিতে এসিও বলা যায়, শর্টে এসি। ক্লিয়ার হলো জিনিসটা? একই রকম ভাবে ধরে নে 10টা খাতা বিক্রি করে মোট আয় হয়, মানে বিক্রি করে কিছু তো পাবো, তো 10টা খাতা বিক্রি করে মোট আয় হয় 253 টাকা। তাহলে একটা খাতাতে কত আয় হয়? ওটাকে বলা হবে গড় আয়। তো গড় আয় মান হয়ে যাবে 25 টাকা 30 পয়সা। ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেল জিনিসটা? গড় আয় আর গড় ব্যয়। এরপরে আসে প্রান্তিক আয় আর প্রান্তিক ব্যয়। প্রান্তিক আয় আর প্রান্তিক ব্যয় মানে, প্রান্তিক আয় আর প্রান্তিক ব্যয় হচ্ছে সবগুলো এক্স এর সাপেক্ষে। মানে আজকে আমি উৎপাদন করছি, আজকে আমার মোট ব্যয় দাঁড়ালো হচ্ছে, বা গড় ব্যয় দাঁড়ালো হচ্ছে, আজকের গড় ব্যয় আমি ধরছি 12 টাকা। আগামীকালের গড় ব্যয় ধরে নিচ্ছি 15 টাকা। গতকালকে গড় ব্যয় ছিল হচ্ছে 11 টাকা। ঠিক আছে? এভাবে একটা বছরের ব্যয় দেখা হচ্ছে। তো কি করা হয়, সেগুলোর একটা মার্জিনাল কস্ট আমরা বের করি। মার্জিনাল কস্ট কি করে বের করি? দেখ, প্রত্যেকদিন তো একই মাল উৎপন্ন হয় তা তো না, প্রত্যেকদিন আলাদা আলাদা পরিমাণ মাল তৈরি হচ্ছে। ঠিক আছে? তো এক্স এর মানটা পাল্টাচ্ছে, তো তার সাপেক্ষে কি হচ্ছে, যে কস্ট, খরচটাও পাল্টাচ্ছে। এইভাবে বছরের পর বছর একই জিনিস হয়ে আসছে। তো আমাদেরকে কি করতে হয় এক্ষেত্রে? একটা এমন ব্যয় বের করতে হয় যেটা এই পুরো ব্যাপারটাকে সিগনিফাই করতে পারে। সেই ব্যয়টাকে আমরা বলে থাকি কি? প্রান্তিক ব্যয়। ক্লিয়ার? যে একটা কোম্পানি বছরের পর বছর, ঠিক আছে, রেকর্ডের সাহায্যে বছরের পর বছর যে রেকর্ডটা জন্মায়, সেই রেকর্ডটা থ্রু একটা কোম্পানির কি ব্যয় হচ্ছে অ্যাভারেজে বছরে, সেটাকে আমরা হিসেব করি। ঠিক আছে? বা একদিনে কতটা ব্যয় হচ্ছে সেটাকে আমরা হিসেব করি, সেটাকে বলা হয় হচ্ছে প্রান্তিক ব্যয়। ওই প্রান্তিক ব্যয় কি দ্বারা প্রকাশ হয়? সেই প্রান্তিক ব্যয়টা বের করা হয় ক্যালকুলাসের সাহায্যে। কেন ক্যালকুলাস? কারণ এক্ষেত্রে এক্স এবং সি উভয়ের মান প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর পাল্টাচ্ছে। ঠিক আছে? কতটা ক্লিয়ার? এই জন্য এটাকে প্রকাশ করা হয় ক্যালকুলাসের সাহায্যে। কিভাবে? ডিসিডিএক্স, ডিসিডিএক্স দ্বারা প্রকাশ করা হয় প্রান্তিক ব্যয়। সি যদি ব্যয় হয়, মোট ব্যয় হয়, তাহলে প্রান্তিক ব্যয় হয়ে যাবে ডিসিডিএক্স। ক্লিয়ার হলো? একই রকম ভাবে আয়, মোট আয় যদি আর হয়, প্রান্তিক আয় হবে ডিআরডিএক্স। ক্লিয়ার? এই যে প্রান্তিক মোট আয়, প্রান্তিক আয়, মোট ব্যয়, গড় ব্যয়, মোট আয়, গড় আয়। তো এই 6টা জিনিসকে আমাদেরকে জেনে রাখতে হবে, এবং এগুলোর মান দিয়েই কোশ্চেন গুলো আসছে। তো এই কোশ্চেন গুলো জাস্ট তোমাকে জেনে রাখতে হবে এখানে কোন নোটেশনটা মানে ইউজ হয়েছে। তারপর তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ কি করে করো এটা তুমি জানো। ঠিক আছে? জাস্ট তোমাকে জানতে হবে যে এখানে কোন নোটেশনটা ইউজ হবে। তো লিখি, যদি যদি এক্স একক, এক্স একক দ্রব্য উৎপাদনে এক্স একক দ্রব্য উৎপাদনের ব্যয় আর হয়, 8 টাকা হয়, এবং সেই দ্রব্য উৎপাদনের জন্য আয়, ওটা লিখলাম, হ্যাঁ, ব্যয়টা সি লাখ, আয়টাকে আর লাখ, 8 টাকা হয়, তবে ড্যাশ দিয়ে 1 নম্বর দিলাম গড় ব্যয়, গড় ব্যয় হচ্ছে সি বাই এক্স, গড় ব্যয় হলো সি বাই এক্স। 2, প্রান্তিক ব্যয়, প্রান্তিক ব্যয় সেটা হচ্ছে ডিসিডিএক্স। 3, গড় আয় আর বাই এক্স। 4, প্রান্তিক আয়, প্রান্তিক আয় হলো ডিআরডিএক্স, ডিআরডিএক্স। ঠিক আছে? আমাদেরকে এখন কোশ্চেনটা পড়তে হবে, দেখতে হবে এখানে কি দেওয়া আছে। এই 4টার মধ্যে কিছু না কিছু দেওয়া থাকবে। 4টা না, অ্যাকচুয়ালি 6টা। তুই সি এবং আর কেও কিন্তু কাউন্ট করবি। সি হচ্ছে মোট ব্যয়, আর হচ্ছে মোট আয়। ঠিক আছে? তো এই 6টার মধ্যে কোন কোন জিনিস দেওয়া আছে এবং কোন কোন জিনিস চাওয়া হচ্ছে, জাস্ট আমাদেরকে এটুকুন বুঝতে হবে। তো কোশ্চেনটা পড়, কোশ্চেনটা পড়ে আমাকে বল, খুব সিম্পল, কি কি দেওয়া আছে।
প্রান্তিক ব্যয় দেওয়া আছে। আর চাওয়া কি কি হচ্ছে? মোট ব্যয় এবং গড় ব্যয়। ঠিক আছে, তার মানে আমাদের কাছে দেওয়া আছে ডিসিডিএক্স এবং আমার কাছে চাওয়া হচ্ছে সি এর মান এবং সি বাই এক্স এর মান। উৎপাদন ব্যয়টাও দেওয়া আছে। তাহলে আমরা কি করবো, ফার্স্টে সমীকরণ তৈরি করি। এটা হচ্ছে কত নম্বর? 20 না? ধরি এক্স একক দ্রব্য উৎপাদনের ব্যয় সি টাকা, অতএব ডিসিডিএক্স দেওয়া আছে, কত দেওয়া আছে? 6 প্লাস 10x মাইনাস 6x স্কোয়ার, 6 প্লাস 10x মাইনাস 6x স্কোয়ার। আমরা এটাকে সমাধান করবো, সি এর মান বের করবো। ঠিক আছে, তো ইমপ্লাইজ দ্যাট ডিসি ইকুয়াল টু 6 প্লাস 10x মাইনাস 6x স্কোয়ার ইন্টু ডিএক্স, অতএব ইন্টিগ্রেশন ডিসি এটা ইকুয়াল টু 6 ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস 10 ইন্টিগ্রেশন এক্স ডিএক্স minus 6 integration x square dx, অতএব c equal to 6x plus 10 into x square by 2 minus 6 into x cube by 3 plus k। এক্ষেত্রে যেহেতু c আছে তাই আমি অনির্দিষ্ট ধ্রুবককে c নাম দিলাম না, k নাম দিলাম। এখানে কাটাকাটি যাবে, c এর একটা মান পাবো কত? 6x plus 5x square minus 2x cube plus k। এখন আমাদের কাজ হচ্ছে ফার্স্টে এই কে এর মানটা বের করা। তার জন্য কোশ্চেনে কিছু না কিছু দেওয়া আছে। কোশ্চেনে বলা আছে ইনিশিয়াল কন্ডিশন যে এক জোড়া জুতো তৈরির মোট ব্যয় 12 টাকা। তার মানে এক জোড়া জুতো মানে এক জোড়া মানে এক্স এর মান 1। এখানে আমি কোশ্চেনটা একটু চেঞ্জ, এখানে এই ফার্স্টের লেখাটা একটু চেঞ্জ করে ধরি এক্স একক দ্রব্য না, ধরি এক্স জোড়া জুতো উৎপাদনের ব্যয় সি টাকা। কোশ্চেন জুতো সম্পর্কে যেহেতু বলা আছে তাই এক্স জোড়া জুতোর উৎপাদনের ব্যয় বলা আছে এক্স সি টাকা। কোশ্চেনে বলা আছে এক জোড়া জুতোর দাম 12 টাকা। কত সস্তা না? ঠিক আছে, এক জোড়া জুতোর দাম 12 টাকা। তাহলে এক্স এর মান কত বসাবো এবং সি এর মান কত বসাবো? ঠিক বললো? তাহলে এক্স এর মান হবে 1, সি এর মান হচ্ছে 12। বসাই দিই, x equal to 1 হলে c equal to 12। x equal to 1 কেন বসালাম? কারণ x জোড়া জুতো ধরেছি তো, আর কোশ্চেনে এক জোড়া জুতো বলা আছে, তার মানে x এর মান 1। আমি যদি আমি ধরতাম xt জুতো, তাহলে আমাকে x এর মান কত বসাতে হতো? 2। ঠিক আছে, কথাটা ক্লিয়ার? তাহলে অতএব 12 ইকুয়াল টু 6 প্লাস 5 মাইনাস 2 প্লাস k। তাহলে এখান থেকে k এর মান দেখি কত আসে। k ইকুয়াল টু আসবে 11 মাইনাস 2 মানে 9, 3। k এর মান আসছে 3। এখন c এর মানটা বের করব। অতএব c ইকুয়াল টু হয়ে যাবে 6x প্লাস 5x স্কোয়ার মাইনাস 2x কিউব প্লাস 3। হলো? আমাদের কাছে মোট ব্যয় আর গড় ব্যয় চাওয়া হচ্ছে। মোট ব্যয় তাহলে বেরিয়ে গেল কত? সি ইকুয়াল টু এটা, এটাই হচ্ছে মোট ব্যয় কিন্তু। হ্যাঁ, দেখ তাহলে কি হলো, মোট ব্যয়টা কিন্তু কত জোড়া জুতো উৎপন্ন করছি তার উপর ডিপেন্ড করে আছে। তুমি যদি 10 জোড়া জুতো উৎপন্ন করো তাহলে পরে মোট ব্যয় এই সূত্রের সাহায্যে তুমি এক্স এর মান 10 বসিয়ে পাবা। ঠিক আছে, তো অতটা সিম্পল না কিন্তু, কারণ এটা কিন্তু একটা লিনিয়ার সমীকরণ কিন্তু বেরোয়নি, এটা কিন্তু কিউবিক মানে ত্রিঘাত সমীকরণ বেরিয়েছে। ঠিক আছে, তাহলে এক্স এর মান যত বসাবা সি এর মান সেভাবে তুমি পাবা এই সমীকরণ থেকে। আমাদের কাছে আর কি চাওয়া আছে? আমাদের কাছে আর চাওয়া হচ্ছে গড় ব্যয়। গড় ব্যয় মানে গড় ব্যয় ফর্মুলা সি বাই এক্স, না ডিসিডিএক্স হচ্ছে প্রান্তিক ব্যয়, তো সি বাই এক্স হচ্ছে গড় ব্যয়। তো আমাদের সি বাই এক্স এর মানটা বের করতে হবে। তাহলে মোট ব্যয়, তো মোট ব্যয় ইকুয়াল টু 6x প্লাস 5x স্কোয়ার মাইনাস 2x কিউব প্লাস 3 টাকা। এরপরে লিখবো গড় ব্যয়, অতএব গড় ব্যয় হবে
6x প্লাস 5x স্কোয়ার মাইনাস 2x কিউব, যেটা মোট ব্যয় ডিভাইডেড বাই x, এত টাকা। তার মানে 6 প্লাস 5x মাইনাস 2x স্কোয়ার প্লাস 3/x এত টাকা। হ্যালো, বোঝা গেল প্রথম ক্রম ও প্রথমাত্র অবকল সমীকরণ। ঠিক আছে, আমরা এখন রৈখিক অবকল সমীকরণটা স্টার্ট করব। ঠিক আছে, রৈখিক অবকল সমীকরণ। হেডিং দাও রৈখিক অবকল সমীকরণ। এটাও এক প্রকারের অবকল সমীকরণ, তার মানে এখানেও তুমি dydx কে দেখতে পাবা। ঠিক আছে, তো রৈখিক অবকল সমীকরণ নামটা কেন পড়েছে, তার কারণ এর বিশেষ আকারটা। এই অবকল সমীকরণগুলোর বিশেষ আকার আমরা দেখেছি যে হোমোজিনিয়াস অবকল সমীকরণ ওটা একটা বিশেষ আকারের হয়। আমরা দেখেছি যে অবকল সমীকরণের মধ্যে পার্ট সি, পার্ট বি, পার্ট ডি এরকম করে কিছু পার্ট ছিল, যে পার্টগুলোর মধ্যে বিভিন্ন ধরন, বিভিন্ন আকারের অবকল সমীকরণগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে, তাই না? ওদেরকে কি করে ক্যাটাগরাইজ করতে হয়, ওদেরকে কি করে বুঝতে হয়, এগুলো সব জিনিস আগের ক্লাসগুলোতে আমরা শিখেছি। ঠিক বললাম? এখন আসি এই টপিকটার মধ্যে, এটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, রৈখিক অবকল সমীকরণ। ঠিক, এখন এরও একটা নির্দিষ্ট আকার আছে। আকারটা কি সেটা আমাদের জানতে হবে। আকারটা হচ্ছে আকার, ঠিক আছে, আকার 1, সেটা হচ্ছে dydx প্লাস py, এটা ইকুয়ালস টু q। dydx প্লাস py, dydx প্লাস py ইকুয়ালস টু q। py বলতে p ইন্টু y, dydx ইকুয়াল প্লাস p ইন্টু y ইকুয়াল টু q। এটা হচ্ছে অবকল সমীকরণটার আকার। ঠিক আছে, এই অবকল সমীকরণটার ঘাত কত? 1। মাত্রা কত? এই জন্য এর নামটা পড়ছে একমাত্রিক অবকল সমীকরণ, মাত্রা এর এক। ঠিক আছে, মনে পড়ে মাত্রা কি ছিল? মাত্রা ছিল dydx এর পাওয়ার। dydx এর পাওয়ারে কত আছে? dydx এর সর্বোচ্চ পাওয়ার। আর ঘাত মানে ছিল সব থেকে বড় কোন ক্রমের অবকলটাকে দেখা যাচ্ছে, dydx নাকি d2ydx2 নাকি d3ydx3, কোনটাকে দেখা যাচ্ছে, যেটাকে দেখা যাবে সেটাই হচ্ছে ওর ঘাত, সরি ক্রম। ঠিক আছে, কথাটা ক্লিয়ার? একটা হয় ক্রম, একটা হয় মাত্রা। 2 মাত্রা 1। তুমি যদি শুধু d2ydx2 বলো তাহলে মাত্রা 1। তুমি যদি বলো d2ydx2 হোল কিউব, মাত্রা 3, পাওয়ারটা। ঠিক আছে, তাহলে এখানে দেখো dydx আছে, তার মানে এর ক্রম কত? ক্রম 1। আর dydx এর পাওয়ারে কত দেখতে পাচ্ছ? এই জন্য এটা হচ্ছে একমাত্রিক অবকল সমীকরণ। ক্লিয়ার হলো? এখন এই একমাত্রিক অবকল সমীকরণ, এটাকে আমরা বলে থাকি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ওয়াই। ঠিক আছে, আমরা ইংরেজিতে বলে থাকি লিনিয়ার, লিনিয়ার, এটাকে তোমাদের জানতে হবে, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে ডি নাম দিলাম, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডিই ইন ওয়াই। কোশ্চেন হচ্ছে কেন? নামটা দেওয়ার পিছনে কারণ আছে, আর সেই কারণটাকে আমাদের জানতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ওয়াই, কেন ওয়াই বলা হচ্ছে তার কারণ খেয়াল করে দেয়। dydx প্লাস py এরকম আছে, তো দুটো জায়গায় দুটো স্টেপ আছে, দুটো টার্ম আছে, দুটো টার্মের মধ্যে তুই ওয়াই কে দেখতে পাচ্ছিস, তাই এটাকে বলা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ওয়াই। ঠিক আছে, এই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ওয়াই এর ক্ষেত্রে এই যে পি এবং কিউ কি জিনিস হয়, তোরা যদি মনে করিস সেটা ধ্রুবক হয়, তা না, তা সবসময় সত্যি না। পি আর কিউ এরা ধ্রুবকও হতে পারে, আবার ফাংশন অফ এক্সও হতে পারে, মানে এক্স এর অপেক্ষকও হতে পারে। ঠিক আছে, যেখানে যেখানে পি এবং কিউ হলো ধ্রুবক, ধ্রুবক অথবা অথবা এক্স এর অপেক্ষক, এক্ষেত্রে আই এফ, এক্ষেত্রে আই এফ এটা আবার কি জিনিস? ঠিক আছে, এটার পুরা নাম হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ঠিক আছে, সমাকল গুণক, বাংলায় সমাকল গুণক, সমাকল গুণক। এই
রৈখিক অবকল সমীকরণগুলোর ক্ষেত্রে আমাদের এক্সট্রা করে এই খাটনিটা আসে, এই আইএফ এর মান বের করতে হয়। এতটা কঠিন জিনিস না, কিন্তু আইএফ এর মানটা বের করতে হয়। আইএফ যদি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ওয়াই হয়, তাহলে আইএফ এর ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। যদি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ওয়াই হয়, মানে যেটাকে নিয়ে আলোচনা করছি, ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ। কেন এটাকে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ওয়াই বলা হচ্ছে, কেন এটাকে বললাম, একটু আগে কারণটা বলেছি কি, কারণ এখানে যে দুটো পদ আছে, দুটো পদে তুই ওয়াই এর আকারে দেখতে পাচ্ছিস, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ওয়াই। আর লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ওয়াই যদি হয়, তাহলে পরে আইএফ এর মান হয় ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। ক্লিয়ার? এইটার কাজ আছে, একটা পার্টিকুলার রোল আছে, সেই রোলটা যখন অঙ্ক করাবো, একটু পরে অঙ্ক করাবো, তখন আমি দেখাচ্ছি। কিন্তু তার আগে আরেকটা হয়, আরেকটা আকার 2 হবে, সেটা হবে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন এক্স। ঠিক আছে? তাহলে আকার 2, আকার 2 সেটা হচ্ছে লিনিয়ার, এই পাশে লিখে দিই, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডি ইন এক্স, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন এক্স। এটাও আমাদের স্টাডি করতে হবে। ঠিক আছে? সেটা কি হয়, তার আকার হচ্ছে dx dy প্লাস px ইকুয়াল টু কিউ। বা তো যদি p আর q কে অসুবিধা হয়, তাহলে p ড্যাশ q ড্যাশ নামবে, p ড্যাশ x ইকুয়াল টু q ড্যাশ, dx dy প্লাস p ড্যাশ x ইকুয়াল টু q ড্যাশ। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানে যে দুটো টার্ম আছে তারা x এর আকারে আছে, তাই এই অবকল সমীকরণটার নাম হয়ে যাবে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন x। ক্লিয়ার? এক্ষেত্রেও আমাদের কি করতে হবে, p এবং q কি জিনিস এটা আমাদের বুঝতে হবে। p এবং q মানে p ড্যাশ এবং q ড্যাশ, p ড্যাশ আর q ড্যাশ কি হবে, এরা হয় ধ্রুবক হবে অথবা y এর অপেক্ষক হবে। এবার হয়ে যাবে y এর অপেক্ষক। লিখে নিই, যেখানে যেখানে p ড্যাশ ও q ড্যাশ হলো ধ্রুবক অথবা y এর অপেক্ষক। এক্ষেত্রেও আমাদের আইএফ বের করতে হবে, এক্ষেত্রেও আমাদের আইএফ বের করতে হবে। আইএফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ড্যাশ ডিওয়াই, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ড্যাশ ডিওয়াই, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ড্যাশ ডিওয়াই, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ড্যাশ ডিওয়াই। ক্লিয়ার? তাহলে এই আইএফ গুলোর কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই ভূমিকাটা আমাদের জানতে হবে। ঠিক আছে? আর কিছু একটু শর্টকাটও আছে, সেই শর্টকাটটাও শিখিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, আজকে বেশি না, আজকে একটা প্রবলেম দেখাই, নেক্সট দিন আমরা আরো ফার্দার প্রবলেম সলভ করবো। চলো অঙ্ক নেই, এই চ্যাপ্টারে বেশি অঙ্ক নেই, কয়েকটি অঙ্ক আছে, সেগুলো আমরা সলভ করবো। 1 নম্বর যে অঙ্কটা আছে সেটাই করছি, dy dx minus 2 by x plus 1 into y equals to x plus 1 whole cube। কি বলেছে, 1 নম্বর প্রবলেম করছি, dy dx মাইনাস, একটু বলতো, dy dx মাইনাস 2 by x plus 1 into y, এটা ইকুয়াল টু x plus 1 হোল কিউব। ওকে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে দেখতে হবে এবং বুঝতে হবে যে এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন y নাকি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন x। যদি পুরোটা y এর আকারে থাকে, তাহলে এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন y হবে। শুধু dy dx কে দেখে কিন্তু কমেন্ট করবা না, হ্যাঁ, dy dx থাকা মানেই যে ওটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন y তা না, পুরোটাকে y এর আকারে থাকতে হবে। ঠিক আছে? dy dx প্লাস p ইনটু y ইকুয়াল টু q, এই ফরম্যাটে থাকতে হবে। আছে কি? তাহলে এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন y। এখন যদি এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন y হয়, আমাদের প্রথম কাজ হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা। তাহলে আইএফ বা এই ক্ষেত্রে, হ্যাঁ আইএফই বলি, আইএফ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন কি হয়, ফর্মুলাটা পি ডিএক্স। তো আমাকে বুঝতে হবে এখানে পি পজিশনে কত আছে। ইয়েস, তো এখানে পি পজিশনে আছে মাইনাস 2 বাই এক্স প্লাস 1। কেন মাইনাস 2 বাই এক্স প্লাস 1? কারণ ফর্মটা কি ছিল, ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ, কিন্তু এখানে আছে ডিওয়াই ডিএক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু কিউ। মানে পি প্লাস পি হওয়ার কথা, সেটা হয়ে আছে মাইনাস 2 বাই এক্স প্লাস 1, মানে পি এর মানটা হয়ে আছে মাইনাস 2 বাই এক্স প্লাস 1। লিখে দিই, এটা হচ্ছে মাইনাস 2 বাই এক্স প্লাস 1, এটা ইন্টু ডিএক্স।
এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার -2 ইন্টিগ্রেশন, হ্যাঁ একদম ঠিক, তাহলে এটা হয়ে গেল, এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার -2 লগ, মড দিব না, ঠিক আছে, এক্ষেত্রে মড দিব না কারণ মড দিয়ে কোনো লাভ হবে না, ঠিক আছে, এক্ষেত্রে যতগুলো অঙ্ক আছে সেক্ষেত্রে ধরে নেওয়া হবে যে এক্সট্রা পজিটিভ। তো এই যে ই টু দি পাওয়ার -2 লগ এক্স প্লাস 1 এরকম হলো, এটা ইকুয়ালস টু দ্যাট ই টু দি পাওয়ার লগ অফ, এরপরে কি করব, হ্যাঁ কিসের সূত্র, কিসের সূত্র বল, ও log a by log b, না 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 দেখো কি হয় সুমন, সূত্রটা কি ছিল, চল সূত্রটা ফরম্যাটটা আমি বলি, ই টু দি পাওয়ার লগ এক্স বেস ই বা দিলেও হয় না দিলেও হয়, এটা ইকুয়াল টু কত হয় 1, ভেরি ব্যাড, তো এর উত্তর হয় এক্স, ঠিক আছে, এর উত্তর হচ্ছে এক্স। তো মনে রাখতে হবে, তো মনে রাখতে হবে কি এটা ই এর জন্য না, এটা এ টু দি পাওয়ার লগ এক্স বেস এ, এটাও যদি হতো তাও অ্যান্সার এক্সই হতো, ঠিক আছে, যদি কোনো একটা সংখ্যার পাওয়ারে লগ থাকে এবং সেই লগের বেস সেই সংখ্যাটাই হয়, তাহলে যার উপর লগ বসছে সেটাই অ্যান্সার হয়। কোনো একটা সংখ্যার পাওয়ারে যদি লগ থাকে, শুধু লগ, একটা সংখ্যার পাওয়ারে, একটা সংখ্যার পাওয়ারে কিছু একটা আছে আর যেটা আছে ওটা লগ দিয়ে আছে, শুধু লগ দিয়ে, এবং সেই লগের বেস এবং যে সংখ্যাটার পাওয়ারে বসছে দুটোই সেম, তাহলে সেক্ষেত্রে কি হয়, লগ যার উপর বসছে সেটাই অ্যান্সার হয়। একদম, তাহলে সেই হিসাবে এটার অ্যান্সার হওয়া উচিত x প্লাস 1 টু দি পাওয়ার -2, কেন, কারণ ই টু দি পাওয়ার আছে, লগ আছে, আর লগের বেসে কোনো কিছু লিখিনি, তার মানে ই আছে, হ্যাঁ লগ ই এর মান 1, লগ ই ইকুয়াল টু 1 হয়, ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, ই টু দি পাওয়ার লগ 1 এর ভ্যালু 1 বলতে পারিস, ই টু দি পাওয়ার লগ 1 ইকুয়াল টু 1, ই টু দি পাওয়ার বা এ টু দি পাওয়ার, এ টু দি পাওয়ার দিয়ে মনে রাখ, এ টু দি পাওয়ার লগ 1 ইকুয়াল টু 1 হলো, তাও দেখ এই ফর্মুলাটার সাথে ম্যাচ করেই যাচ্ছে আর কি, সেটা তাও এই ফর্মুলার সাথে ম্যাচ করছে। এরপরে যদি কিন্তু একটু ডিফার আছে, সেটা হচ্ছে এক্ষেত্রে বেসের উপর ডিপেন্ড করছে না, বেস যাই হোক না কেন লগ 1 এর মান তো 0 হবে, তাহলে এ টু দি পাওয়ার 0 সবসময় 1 হবে, ঠিক আছে, তো এটার ক্ষেত্রে বেসটা ম্যাটার করছে না, যার জন্য আমি বেসে কোনো কিছু লিখলাম না, ঠিক আছে, ছেড়ে দে, আমাদের যেটা লাগলো সেটা হচ্ছে এই সূত্রটা, ঠিক আছে, তো ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম, সেটা হয়ে গেল এটা, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসলো x প্লাস 1 টু দি পাওয়ার -2 অর্থাৎ 1 বাই x প্লাস 1 হোল স্কয়ার। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কাজ কি, নেক্সট হচ্ছে এটা, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কাজ কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কাজ হচ্ছে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে সমীকরণটাকে গুণ করব, যে সমীকরণটা ছিল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ছিল তার উভয় পক্ষকে গুণ করা হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কাজই এটা, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এটাকে আমি দিলাম 1 নম্বর সমীকরণ, 1 নং সমীকরণের, এটা লিখতে হবে 1 নং সমীকরণের উভয় পক্ষকে আইএফ দ্বারা গুণ করে পাই, কি পাবো, আইএফ দ্বারা গুণ করে পাই 1 বাই x প্লাস 1 হোল স্কোয়ার dy dx মাইনাস 2 বাই x প্লাস 1 হোল কিউব ইন্টু y, এটা ইকুয়াল টু x প্লাস 1 হোল কিউব বাই x প্লাস 1 হোল স্কোয়ার, তার মানে 1 বাই x প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু dy dx মাইনাস 2 বাই x প্লাস 1 হোল কিউব ইন্টু y, এটা ইকুয়াল টু x প্লাস 1। দেখ এত দূর অবধি কোনো স্টেপে কোনো ধরনের কোশ্চেন আছে কিনা, স্টেপগুলো সব বোঝা যাচ্ছে, ইন্টিগ্রেশনটা বোঝা গেছে, ঠিক আছে, তো আর ই এর ব্যাপারটা বোঝা গেল, ই টু দি পাওয়ার, ওকে, একটা প্রশ্নের উত্তর দে, y এর ডেরিভেটিভ কত, dy dx, x এর সাপেক্ষে আর কি, y এর ডেরিভেটিভ dy dx,
আর তোকে যদি আমি 1/x+1 হোল স্কয়ার ডেরিভেটিভ বের করতে বলি, পারবি? 1/x+1 কে ডিফারেন্সিয়েশন করতে বললে পারবি? লগ কেন, ডিফারেন্সিয়েশন তো। হ্যাঁ, 1/x+1 হোল, ধর কি ধরবি ধর, ঠিক আছে। x+1 হোল স্কয়ারকে তুই z ধরলি, তারপরে কি করবি, তুই dz dx এর মান বল, কত হবে? -2/x+1 কিউব। সবাই দাঁত চিবাচ্ছে, ঠিক আছে, কেউ কিছু বুঝলো না। কি হলো একটু বল। দেখ, x+1 হোল স্কয়ারকে আমি x+1 টু দি পাওয়ার -2 লিখতে পারি। এখন ডিফারেন্সিয়েশন করছি, তো এটা কোন সূত্রে হবে? x টু দি পাওয়ার n এর সূত্র। x টু দি পাওয়ার n এর সূত্রটা কি ছিল? n x টু দি পাওয়ার n - 1। তাহলে এর থেকে ডেরিভেটিভ কি আসবে? -2 -3, তার মানে -2 বাই, আর দেখ x+1 এর ডেরিভেটিভ হইতো সঙ্গে চেন রুলে x+1 এর ডেরিভেটিভ ওটা 1, তার মানে এটা হয়ে যাচ্ছে -2/x+1 হোল কিউব। এখন দেখ 1/x+1 আছে, x+1 হোল স্কয়ার আছে, এইটা হচ্ছে ওর ডেরিভেটিভ। y আছে, এইটা হচ্ছে ওর ডেরিভেটিভ। তার মানে কি হচ্ছে, এইটা একটা ফাংশন, এটা আরেকটা ফাংশন, মানে y আরেকটা ফাংশন। এটা আছে তখন y এর ডেরিভেটিভ হচ্ছে, আর y যখন আছে তখন এটার ডেরিভেটিভ হচ্ছে। কোন সূত্র? ইউভি সূত্র, গুণের, একদম ঠিক বলছি, ওটা শর্টে বলে গুণের সূত্র বা ইউভি সূত্র, ঠিক আছে। মানে ডি ডিএক্স অফ ইউভি। কোশ্চেন হচ্ছে এখানে ইউ কত আর ভি কত? হোল স্কয়ার, আর ভি কত? তাহলে এটাকে আমি লিখতে পারি শর্টে ডি ডিএক্স অফ y ইন্টু 1/x+1 হোল স্কয়ার। এটা ইকুয়াল টু ডান পক্ষটা, ঠিক আছে চুমকি? তো ইমপ্লাইজ দ্যাট ডি ডিএক্স অফ, এটাকে তুই লেখ y/x+1 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু x+1, এইভাবে লেখ, ঠিক আছে। যত dx আছে সবগুলো থাকবে, যত x আছে সবগুলো থাকবে কার সাথে? dx এর সাথে। তো আমি এই dx টাকে এই x+1 এর সাথে ইউজ করে দিচ্ছি, ডি ব্র্যাকেটে y/x+1 হোল স্কয়ার, এটা ইকুয়ালস টু x+1 ইন্টু dx। এখন কেউ যদি জিজ্ঞেস করিস স্যার এখানে তো আরো x+1 হোল স্কয়ার ছিল, কিন্তু খেয়াল করে দেখ এই y/x+1 হোল স্কয়ার এটা ডি এর ভেতরে আছে, তার মানে এটা কি আকারে আছে? u/v অবশ্যই, কিন্তু ডি অফ যখন এরকম হয় তখন এটাকে কি আকার বলে? এর আগের দিন আমি বলছি, টোটাল ডেরিভেটিভ, একদম ঠিক, টোটাল ডেরিভেটিভের ফরম্যাটে আছে। আর টোটাল ডেরিভেটিভকে সবসময় ইন্টিগ্রেশন করা যায়, ঠিক আছে। তার মানে এই পাশটা নিয়ে কোনো চাপ নাই। আর এ পাশে কি সব এক্স আছে ডিএক্স এর সাথে, তার মানে এই পাশটাও ইন্টিগ্রেশন করতে পারবো। তার মানে এখন আমি দুটো সাইডই ইন্টিগ্রেশন করতে পারি, তা করে দিই। দেয়ারফর ইন্টিগ্রেশন ডি অফ y/x+1 হোল স্কয়ার, এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন x+1 dx। অর্থাৎ ইন্টিগ্রেশন ডি অফ এটা কত হবে রে? একদম ডি এর ভেতরে যেটা আছে ওটাই অ্যান্সার হবে। মনে পড়ে ইন্টিগ্রেশন ডিজেড কি হয়? জেড। তাহলে ইন্টিগ্রেশন ডি অফ এটা এটাই হবে। তাহলে y/x+1 হোল স্কয়ার, এটা ইকুয়াল টু একদম x²/2 প্লাস এক্স প্লাস সি। অঙ্ক শেষ। দেখ